দেখেন, একটা দলের মধ্যে যদি ফাইটিং স্পিরিট থাকে, ফাইটিং ইন্টেনশন থাকে, তাহলে সেই দলটা যখন খেলার মাঠে হেরেও যায়, তখন কিন্তু তাদের জন্য আমাদের একটু কষ্ট লাগে। মনে হয় যে না, অ্যাটলিস্ট এই দলটা জেতার জন্য চেষ্টা তো করেছে, জেতার জন্য সেই ইন্টেনশনটা তো আমাদেরকে দেখিয়েছে। কিন্তু যে দল হারার আগেই হেরে যায়, তার জন্য কি সেই সহানুভূতি, সেই মায়া, সেই কষ্টটা কি কাজ করে? আই গেস নট। সেরকম সহানুভূতি কিন্তু কাজ করে না। যে জিনিসটা আমরা দেখলাম নেদারল্যান্ডসে, তারা মরক্কোর সঙ্গে রাউন্ড অফ 32 ম্যাচে হেরে গিয়েছে, হেরে গিয়ে বিদায় নিয়েছে এবং যথারীতি আরও একটি বার বিশ্বকাপের মঞ্চ থেকে তারা খালি হাতে ফেরত গিয়েছে। আমার কাছে এই যে নেদারল্যান্ডসের বিদায়, এটার শতভাগ, আসলে শতভাগ না, এর থেকেও বেশি, 110 বা 120% দোষ নেদারল্যান্ডসের বাড়ি ফেরার পেছনে, খালি হাতে বাড়ি ফেরার পেছনে 120% দোষ আমি বলবো নেদারল্যান্ডসের কোচ রোনাল্ড কোমানের। ভদ্রলোক গত বেশ কয়েক বছর ধরেই এই দলটার দায়িত্বে রয়েছেন। এই দলটা যেন তার ভিশন অনুযায়ী খেলে, এই দলটার মধ্যে যেন তার আন্ডার একটা প্রপার কম্বিনেশন হয়, সেই সুযোগটা তিনি বেশ ভালো সময় ধরেই পেয়েছেন। কিন্তু তা সত্ত্বেও আমরা কি দেখলাম? আমরা দেখলাম একটা ডরপোক দল। আমরা দেখলাম এমন একটা দল যারা কিনা হারার আগেই হেরে যায়। আমরা দেখলাম এমন একটা দল যাদের কিনা জেতার থেকে না হারার পেছনেই ইন্টারেস্ট বেশি। তারা চাচ্ছে যেন কোনো রকমে হারটা এড়ানো যায়। কিভাবে? দেখেন, আপনি এই বিশ্বকাপে নেদারল্যান্ডসের ট্যাকটিক্সের কথা যদি বিবেচনা করেন, ফরমেশনের কথা যদি বিবেচনা করেন, তাহলে দেখবেন যে শুরু থেকেই তারা কিন্তু মোটামুটি পজিটিভ ছিল। আমরা যদি গ্রুপ স্টেজে তাদের খেলা দেখি, তাহলে কিন্তু আমরা দেখবো দে ওয়্যার ভেরি মাচ পজিটিভ। অ্যাট দি এন্ড অফ দ্য ডে গ্রুপ স্টেজে 3টা ম্যাচের মধ্যে 10টা গোল তারা করেছে, এটা কিন্তু খারাপ না, অবশ্যই খারাপ না। তারা কিন্তু বেশ ভালোই খেলেছিল। কিন্তু গ্রুপ স্টেজেও কিন্তু আমরা রোনাল্ড কোম্যানের কিছু ভুল সিদ্ধান্ত দেখেছিলাম। ফার্স্ট ম্যাচে তারা যখন জাপানের এগেনস্টে খেলতে নামলো, তখনও কিন্তু রোনাল্ড কোম্যান ম্যাচে এগিয়ে থাকা সত্ত্বেও ম্যাচের মধ্যে এমন কিছু হঠকারী সিদ্ধান্ত নিলেন, এমন কিছু হঠকারী সাবস্টিটিউশন করলেন, যে এই সাবস্টিটিউশনের কারণে দেখা গেল যে নেদারল্যান্ডস সেরকম ভালোভাবে ম্যাচটা শেষ করতে পারলো না। এই রাউন্ড অফ 32 ম্যাচে কিন্তু আমরা সেম জিনিসটাই দেখলাম যে মরক্কো, অফকোর্স মরক্কো দলটা অনেক শক্তিশালী, মরক্কো দলটা অনেক পাওয়ারফুল, মরক্কো দলটার হয়তোবা নেদারল্যান্ডসকে হারানোর সামর্থ্য রয়েছে। কিন্তু নেদারল্যান্ডস যদি নিজেদের শক্তি অনুযায়ী ভালো মতো খেলে, সেরকম আক্রমণাত্মক অ্যাটাকিং একটা ট্যাকটিক্স নিয়ে যদি খেলে, তাহলে কি মরক্কো একদম বলে কয়ে তাদেরকে হারাতে পারতো? আই গেস নট। হয়তোবা ফাইটটা একটা সমানে সমান হতো, একটা সমানে সমান টক্কর আমরা দেখতে পারতাম নেদারল্যান্ডস এবং মরক্কো এই দুই টিমের মধ্যে, যদি নেদারল্যান্ডস সেরকম একটা পজিটিভ অ্যাটিটিউড নিয়ে, পজিটিভ একটা দৃষ্টিভঙ্গি নিয়ে যদি ম্যাচটা খেলতে নামতো। কিন্তু তারা সেটা খেলতে নামেনি। আপনি রোনাল্ড কোমানের একাদশ দেখেন, ম্যাচ শুরুর আগে তিনি একাদশ যেটা ঘোষণা করেছেন, সেটা দেখেই আমরা বুঝতে পেরেছি যে এই ম্যাচটা নেদারল্যান্ডস আসলে জেতার জন্য নামছে না, এই ম্যাচটা নেদারল্যান্ডস নামছে হার এড়ানোর জন্য। যে ফরমেশনে তারা গ্রুপ স্টেজে 10টা গোল করেছে এবং মোটামুটি ভালো ফুটবল খেলেছে, সেই 4-ম্যান ব্যাকলাইনের ফরমেশনটাকে তারা কমপ্লিটলি ডিচ করলো এই রাউন্ড অফ 32-তে এসে। তারা 5-ম্যান ব্যাকলাইনে চলে গেল, অর্থাৎ একজন বাড়তি ডিফেন্ডারকে তারা নিয়ে আসলো, বিকজ তারা আগে থেকেই ধরে নিয়েছে যে মরক্কোর আক্রমণ ভাগ এতটাই শক্তিশালী যে আমাদের আরেকজন ডিফেন্ডারকে লাগবে, সেটা আমাদের এক্সিস্টিং ট্যাকটিক্স এবং এক্সিস্টিং ফরমেশনকে সরিয়ে দিয়ে হলেও লাগবে। তাও বুঝতাম যদি তারা ফরমেশনটাকে চেঞ্জ করে একটা বাড়তি ডিফেন্ডারকে নিয়ে এসেছে, এমন একজন ডিফেন্ডারকে নিয়ে এসেছে যারা কিনা তাদের প্লে স্টাইলটাকে আরও বেশি এনহ্যান্স করছে, তাদের আক্রমণাত্মক মানসিকতাটাকে আরো একটু এনহ্যান্স করছে, তাদের আক্রমণাত্মক প্ল্যানিংকে আরও বেশি এনহ্যান্স করছে। যদি বুঝতাম যে না, একটা এক্সট্রা ডিফেন্ডার আসার কারণে তাদের ওই অ্যাটাকিং ফিলোসফিও আরও বেশি শাইন করছে, তাও আমি বুঝতাম যে না, ঠিক আছে, কোচ রোনাল্ড কোম্যানের এই ট্যাকটিক্সটা ভালো ছিল। বাট আমরা কি দেখলাম? আমরা দেখলাম যে তারা একটা এক্সট্রা সেন্টার ব্যাককে নিয়ে আসলো। শুধু তাই নয়, তারা একটা এক্সট্রা সেন্টার ব্যাককে নিয়ে এসে ওই সেন্টার ব্যাককে খেলাইলো উইং ব্যাকের রোলে। আপনারা দেখেন, নেদারল্যান্ডস মাঠে নেমেছিল 5-2-3 এরকম একটা উইয়ার্ড ফরমেশন নিয়ে, যেখানে কিনা লেফট উইং ব্যাকের ভূমিকা ছিলেন মিকি ভ্যান ডে ভিন, যাকে কিনা আমরা গত 1-1.5 বছর ধরে সেন্টার ব্যাকের ভূমিকাতেই দেখছি। অর্থাৎ আপনি একটা সেন্টার ব্যাককে লেফট উইং ব্যাকের ভূমিকায় রাখছেন কেন? কারণ ওই দিকে আশরাফ হাকিমি খেলেন। আশরাফ হাকিমি, হু ইজ নট ইভেন ফরওয়ার্ড at all, he is a right back, yes, attacking right back, কিন্তু তাকে আটকানোর জন্য, যে কিনা নিজেদের ডিফেন্স থেকে নেদারল্যান্ডসের আক্রমণ ভাগে দৌড়ে উঠে যেতে পারে, এই ভয়টাকে ট্যাকল করার জন্য আপনি নিজের ফিলোসফি ছুঁড়ে ফেলে দিয়ে একটা এক্সট্রা সেন্টার ব্যাক নিয়ে আসলেন দলের মধ্যে এবং আরেকজন এক্সট্রা সেন্টার ব্যাককে ওই জায়গাটাতে রেখে দিলেন উইং ব্যাকের ভূমিকাতে।
জীবনে কোন সেন্টার ব্যাককে দেখেছেন যে উইং ব্যাকের ভূমিকাতে ভালো খেলেছে? আপনাদের কাছে যদি মনে হয় এরকম কেউ আছেন, প্লিজ আমাকে কমেন্ট সেকশনে জানান, বিকজ আমার কাছে মনে হয় না যে এরকম কেউ আছেন। সো মিকি ভ্যান ডে ভিনকে আমরা দেখলাম লেফট উইং ব্যাকের ভূমিকাতে, এবং সেন্ট্রাল ডিফেন্সের যথারীতি ভ্যান ডাইক তো ছিলেনই, তার ডান দিকে ছিলেন ভ্যান হেকা এবং বাম দিকে ছিলেন নাথান আকে। এই নাথান আকেকেই এক্সট্রা নিয়ে আসা হয়েছিল এই ম্যাচের জন্য, কারণ তাদের কাছে মনে হয়েছে মরক্কোর অ্যাটাক অনেক কঠিন। তাহলে বুঝেন মরক্কোর আবদে এজাল জুলি যদি ফিট থাকতো তাইলে আরো কয়টা ডিফেন্ডার নিয়ে নামতো নেদারল্যান্ডস। যাই হোক না কেন, এই যে তারা এক্সট্রা একটা ডিফেন্ডারকে নিয়ে আসলো একজন মিডফিল্ডারকে স্যাক্রিফাইস করে, এটা তাদের অ্যাটাকিং ফিলোসফিকে অনেক বাজেভাবে ইম্প্যাক্ট করেছে। মিডফিল্ডে আমরা শুধু ফ্র্যাঙ্কি ডিয়ং এবং রায়ান গ্রাভেনবার্গকে দেখলাম, দুজনে কিনা বল ক্যারি করতে অনেক বেশি পছন্দ করেন, সেভাবে বল পাসিং এর ক্ষেত্রে কেউই ওরকম ভালো নন। এখন আপনি দুজন মিডফিল্ডারকে যদি সেভাবেই নামান যারা কিনা বল পাসিং এর ক্ষেত্রে সেভাবে সাহায্য করতে পারেন না, কন্ট্রোল ধরে রাখার ক্ষেত্রে সেভাবে সাহায্য করতে পারেন না, স্বাভাবিকভাবেই মিডফিল্ডের ব্যাটল নেদারল্যান্ডস হারবেই। এমনি আমরা যদি নিউমেরিক্যালিও চিন্তা করি, মরক্কো একটা মিডফিল্ড বেসড দল, তাদের মিডফিল্ডে যে কোনো সময় 4-5 জন থাকেই। এই 4-5 জনের এগেনস্টে আপনি মাত্র দুজনকে খেলালেন, যে দুজনের পাসিং অ্যাবিলিটি অত ওয়ার্ল্ড ক্লাস নয়, ম্যাচ বা গেম কন্ট্রোলিং অ্যাবিলিটি অত ওয়ার্ল্ড ক্লাস নয়। ফলে যেটা হওয়ার সেটাই হয়েছে। নেদারল্যান্ডস একজন এক্সট্রা ডিফেন্ডার আনতে গিয়ে দেখা গেল যে তারা ইভেনচুয়ালি মিডফিল্ডের কন্ট্রোল কমপ্লিটলি মরক্কোর হাতে তুলে দিল। পরে যখন এই ভুলটা বুঝতে পেরেছেন রোনাল্ড কোমান, তখন আমরা কি দেখলাম যে নাথান আকের জায়গায় থার্ড সেন্টার ব্যাকের ভূমিকাতে তিনি একজন মিডফিল্ডারকে নিয়ে আসলেন, টিউন কুপ মাইনার্স। ইয়াস, ইউভেন্তুসে যখন টিউন কুপ মাইনার্স খেলতেন লুসিয়ানো স্প্যালেত্তির আন্ডারে, তিনি কখনো কখনো থার্ড সেন্টার ব্যাকের ভূমিকায় খেলেছেন এবং যথেষ্ট ভালোও খেলেছেন। কিন্তু নেদারল্যান্ডসের মিডফিল্ডের ওই সমস্যাটা থেকেই গেল যে পাসিং হচ্ছিল না, মিডফিল্ড কন্ট্রোল তারা করতে পারছিল না। টিউন কুপ মাইনার্স ইউভেন্তুসে কখনো কখনো থার্ড সেন্টার ব্যাকের ভূমিকাতে খেলেন, বিকজ তাদের মিডফিল্ডে মানুয়েল লোকাতেল্লি সবসময় থাকেন। মানুয়েল লোকাতেল্লির পাসিং অ্যাবিলিটি এই নেদারল্যান্ডসের দলের যে কোনো মিডফিল্ডারের থেকে ভালো। সো তারা টিউন কুপ মাইনার্সকে থার্ড সেন্টার ব্যাকের ভূমিকাতে খেলানোটা অ্যাফোর্ড করতে পারে, আনলাইক নেদারল্যান্ডস। তারা টিউন কুপ মাইনার্সকে এমন একটা আনফ্যামিলিয়ার পজিশনে খেলালো যেখান থেকে তিনি সেভাবে ম্যাচ ইনফ্লুয়েন্স করতে পারছিলেন না। এবং মিকি ভ্যান ডে ভিনকে যখন লেফট উইং ব্যাকে খেলানো হলো, তিনি ডিফেন্সেও কখনো অত ওয়ার্ল্ড ক্লাস কখনোই ছিলেন না, তার খালি রিকভারি স্পিডটাই আছে। আমি মিকি ভ্যান ডে ভিনকে নিয়ে যখন একটা ভিডিও করেছিলাম আমরা সবাই জানেন। সো তাকে ইভেনচুয়ালি মাঠে নামানোর কারণে নেদারল্যান্ডসের পায়ে যখন বল থাকছিল তখন কিন্তু তারা চাইলেই সেভাবে প্রপারলি ওই সাইড দিয়ে আক্রমণ করতে পারছিল না। তারা যেহেতু ওই সাইড দিয়ে সেভাবে আক্রমণ করতে পারছিল না, স্বাভাবিকভাবেই নেদারল্যান্ডসের ফরওয়ার্ডরা তাদের মিডফিল্ড এবং ডিফেন্স এবং উইং ব্যাকদের কাছ থেকে সেরকম সাপোর্ট কিন্তু পাচ্ছিলেন না। এখন প্রশ্ন হলো রোনাল্ড কোমানের এটা কিন্তু অজানা থাকার কথা নয় যে বিশ্বকাপের মঞ্চে এমন অনেক দলের এগেনস্টে তাকে খেলতে হতে পারে যেই দলের এগেনস্টে তাকে 3 ম্যান ব্যাকলাইনে 2 উইং ব্যাকের সহায়তা নিতে হইতে পারে। সো আপনার মাথায় যদি সেই জিনিসটাই থাকে যে না, আমাকে কোনো কোনো ম্যাচে 2 জন উইং ব্যাক নিয়ে নামতে হইতে পারে, তাহলে আপনি কেন স্কোয়াডের মধ্যে 1-2জন উইং ব্যাককে রাখলেন না? আপনি কেন জেরেমি ফ্রিম্পংকে রাখলেন না? আপনি কেন ইয়ান মার্টসেনকে রাখলেন না? রাখতেই তো পারতেন। অ্যাটলিস্ট একটা সেন্টার ব্যাককে উইং ব্যাকে খেলানোর থেকে একটা উইং ব্যাকে খেলানো তো আই গেস মোর লজিক্যাল, রাইট? তারপর আসা যাক পেনাল্টি শুট আউটের ব্যাপারে। আমি জানি না যে কোচ রোনাল্ড কোমানের পেনাল্টি শুট আউট কে নিবেন না নিবেন এটা নিয়ে তার কোনো ইনপুট আছে কিনা, বিকজ পেনাল্টি শুট আউট নেদারল্যান্ডসের হয়ে কারা নিল, কেন নিল আমি জানি না। দলের অধিনায়ক ভ্যান ডাইক কেন নেন নাই? এটা কি উনার নিজের ইচ্ছার কারণেই নেন নাই, যেহেতু উনি গত বিশ্বকাপে আর্জেন্টিনার এগেন্স্টে পেনাল্টি মিস করেছিলেন সেজন্য? আমি জানি না। নাকি রোনাল্ড কোমানই তাকে নিতে দেন নাই, সেটাও আমি জানি না। আপনি যখন দেখলেন যে না ম্যাচ পেনাল্টির দিকে এগোচ্ছে, অফকোর্স আপনি সেটাই চাচ্ছিলেন, না হয় ম্যাচের শেষ দিকে এসে নেদারল্যান্ডসের মিডফিল্ডের পজিশন এত কম থাকে না। আপনি মিডফিল্ডের কন্ট্রোল যখনই প্রতিপক্ষের হাতে তুলে দিচ্ছেন, তার মানে আপনি নেসেসারিলি পেনাল্টি শুট আউটই এক্সপেক্ট করছেন। ফাইন, আপনি এক্সপেক্ট করতেই পারেন। তো পেনাল্টি শুট আউট যখন আপনি এক্সপেক্ট করছেন, তাহলে আপনার তো অ্যাটলিস্ট মাথায় ওই জিনিসটা থাকা দরকার, তাই না? যে পেনাল্টি শুট আউটের সময় এমন এমন খেলোয়াড়দেরকে মাঠের মধ্যে রাখতে হবে যারা অ্যাটলিস্ট পেনাল্টি ঠিকঠাক মতো মারতে পারে, রাইট? আপনার তো মেমফিস ডিপাইকে নামানো দরকার ছিল, আপনার তো টিজানি রাইন্ডার্সকে নামানো দরকার ছিল, বা এমন খেলোয়াড়দেরকে সিলেক্ট করা দরকার ছিল যারা কিনা প্রপার পেনাল্টি নিতে পারে। জানি না পেনাল্টির সাথে নেদারল্যান্ডসের কিসের শত্রুতা, ছোটবেলা থেকে তাদেরকে খালি হারতেই দেখলাম, পেনাল্টিতে জিততে কখনো দেখলাম না। এবং সেই ইতিহাসটাই আবারও বজায় থাকলো, এবং সেই ইতিহাসের সঙ্গে রোনাল্ড কোমানের ডরপকগিরি সবকিছু মিলায় অ্যাট দি এন্ড অফ দ্য ডে যে জিনিসটা হলো, আবার আর একটা বিশ্বকাপ খালি হাতে বাড়ি ফিরলো ডাচরা।